Welcome to today's Just Now. এর এ থেকে শুরু করে জি এর আগ পর্যন্ত কোনো প্রবলেম নেই। আমি জাস্ট ঠিক এর আগের ক্লাসটা একটু আপনাদেরকে রিভাইজ করে দিচ্ছি। আপনার আগের যে ক্লাসটা আমরা অংশগ্রহণ করেছিলাম সেটা। মাহফুজ বলেছেন ফেসবুক ইজ বেটার। ঠিক আছে, আমরা একটু জানতে চাই যে ফেসবুক বেটার নাকি ইউটিউব বেটার হবে আর কি, সেটা আমরা ডিসাইড করব। তো অনেকেই সাজেস্ট করেন আর কি যে স্যার ফেসবুকে ভালো হয়, অনেকেই সাজেস্ট করেন যে ইউটিউবে ভালো হয়। আমি জানি না কোনটায় মানে সবচেয়ে ভালো হয়, সেটা আপনারা ডিসাইড করবেন আজকে ক্লাস করার পর। যাই হোক, তো আমি জাস্ট আপনাদেরকে আগের যে ক্লাসটা আমরা করেছিলাম সেই ক্লাসটা একটু হালকা পাতলা রিভাইজ করে দিচ্ছি। যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন। আগের ক্লাসটা ছিল আমাদের একের এফ। আমরা একের এফ এ কি ক্লাসটা করেছি সেই ক্লাসটা জাস্ট একটু হালকা রিভাইজ করে দিচ্ছি। দেখুন, একের এতে প্রথম যে টপিকসটা ছিল সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্যাট অ্যান্ড হোয়াট। হোয়াট ভার্সেস দ্যাট এর মধ্যে একটা পার্থক্য করেছিলাম আগের ক্লাসে। আগের ক্লাসে ওয়াট এবং দ্যাট এর মধ্যে আশা করি পার্থক্যটা আপনি বুঝে গেছেন যে ওয়াট এবং দ্যাট এর মধ্যে কি পার্থক্য। তো আমি আবারও একটু বলে দিচ্ছি, অনেকেই বুঝতে পারেন না। ওয়ার্ড হচ্ছে কি একটা কোশ্চেন ওয়ার্ড, এটা দিয়ে আপনি কোশ্চেন করেন, বাট দ্যাট দিয়ে কিন্তু আপনি কোশ্চেন করতে পারেন না। প্রথম পার্থক্য। তারপর ওয়ার্ড হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, দ্যাটও হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, বাট মেজর প্রবলেমটা বা মেজর ডিফারেন্সটা হচ্ছে কি, মেইন ডিফারেন্সটা হচ্ছে ওয়ার্ড হচ্ছে আপনার অ্যান্টিসিডেন্ট নিতে পারে না, বাট দ্যাট হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট নিতে পারে। রিলেটিভ প্রোনাউন হিসেবে তারা ব্যবহার হয়, এবং রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হলে ওয়ার্ড শব্দটি অ্যান্টিসিডেন্ট নিতে পারে না, বাট দ্যাট শব্দটি অ্যান্টিসিডেন্ট নিতে পারে। এই ছিল ওয়াট এবং দ্যাট এর মধ্যে পার্থক্য। ইউটিউব ক্লাস লোডিং হয়ে যায়, মানে ইউটিউবে অনেকে বলছেন ইউটিউবে লোডিং হয়। যাই হোক, আমি আপনাদের উপর ডিসাইড করার জন্য এই ব্যবস্থাটা করেছি, যাতে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে একটা তুলনা করতে পারেন যে কোনটা আসলে ভালো আছে। তো এই ওয়াচ এবং দ্যাট এর মধ্যে আশা করি পার্থক্যটা আপনি বুঝেছেন। তারপর আমরা চলে গিয়েছিলাম আপনার এখানে আরো বিস্তারিত অনেক আলোচনা, আপনারা হয়তো পিডিএফ ফাইল থেকে অলরেডি পড়েছেন, বুঝেছেন। এখানে আমরা কিছু আলোচনা করেছিলাম। দেখুন, নমিনাল রিলেটিভ প্রোনাউন হোয়াট, ওয়েন, ওয়্যার, হু এন্ড হাউ ক্যান বি ফলোড বাই এ টু ইনফিনিটিভ। টু ইনফিনিটিভ দিয়ে কখনো কখনো নমিনাল রিলেটিভ প্রোনাউন গুলোকে আমরা কি করতে পারি, সেন্টেন্সে লিখতে পারি। এটা আশা করি বুঝতে পেরেছেন। যেমন আমরা লিখলাম আই ডোন্ট নো ওয়্যার টু ফাইন্ড দ্য বুকস আই ওয়ান্টেড। মানে আমি যে বইটা চেয়েছিলাম সেটা আমি কোথায় খুঁজবো সেটা আমি জানি না। তারপর আই ওয়াজ সো কনফিউজড বাট আই ডিডন্ট নো হোয়াট টু ডু। কি করতে হবে সেটাই আমি জানতাম না, সে কারণে আমি সো কনফিউজ ছিলাম। তো এখানে দেখুন, আপনার এই যে ইনফিনিটিভ ফ্রেজ গুলো দেখুন, ইনফিনিটিভ দিয়ে ওয়্যার টু ফাইন্ড, ওয়্যার টু ডু, ওয়্যার টু গিভ, এই ব্যাপারগুলো আমরা আগের ক্লাসে ক্লিয়ার করেছিলাম। সো আশা করি আপনি এই ব্যাপারগুলো আগের ক্লাস থেকে বুঝেছেন, পিডিএফ ফাইল থেকে দেখেছেন এবং ক্লিয়ার। নো স্যার, ইউটিউব ইজ বেটার, এফবি ইজ বেটার, ফেসবুক ইজ বেটার। আপনাদের মধ্যে একটা মানে দ্বন্দ্ব দেখতে পাচ্ছি আমি। তো অনেকেই বলছেন যে আহ, একজন বলছেন আপনার ফেসবুকের কথা বলছেন একজন, উনি হচ্ছেন নো স্যার ইউটিউব ইজ বেটার, ফেসবুক ইজ বেটার। অনেকে অনেক কথা বলছেন আপনার। তো তারপর আমরা চলে গিয়েছিলাম আপনার কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন্স। কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনটা আসলে কি ছিল? কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন হচ্ছে যে যেসব রিলেটিভ প্রোনাউন দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে সংগঠিত হয়, একটু বড় আকার ধারণ করে, সেটাকে আমরা কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন বলছিলাম। এবং কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন কোনগুলো ছিল? হু এভার, হুম এভার, হুইচ এভার এন্ড হোয়াট এভার টাইপসের যে কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন গুলো আছে, সেগুলোকে আপনি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে সেন্টেন্স করবেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এর পরের টপিক ছিল আপনার রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব নিয়ে আপনাদের মধ্যে একটু জটিলতা আছে। রিলেটিভ অ্যাডভার্ব নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। দেখুন তো এখানে কোনো প্রবলেম আছে কিনা, কোথাও কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থেকে থাকে তাহলে আপনি আমাকে আস্ক করতে পারেন। যেমন এখানে দেখুন, আপনার রিলেটিভ প্রোনাউন দিয়ে কিভাবে আপনার সেন্টেন্স গুলো গঠিত হয় সেটার একটা চার্ট আমরা গত ক্লাসে ব্যাখ্যা করেছি। এবং সেই সাথে প্রত্যেকটা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে, যেমন ওয়্যার দিয়ে সেন্টেন্স কিভাবে মেকিং করবেন এখানে আমরা আলোচনা করেছি। দেখুন, ওয়্যার দিয়ে সেন্টেন্স মেকিং করলে সেটা কিরকম হয় সেই ব্যাপারটা। তারপর নিচের দুটি বাক্যকে কিভাবে আপনি কানেক্ট করে ওয়্যার দিয়ে কানেক্ট করে সেন্টেন্স করবেন, এই আলোচনা কিন্তু এখানে করেছিলাম এবং বিস্তারিত এখানে ব্যাখ্যাও করেছি। তো এই ব্যাখ্যাগুলো আমি এখন করছি না, যেহেতু এটা আগের ক্লাস। তো আগের ক্লাসগুলো আশা করি বুঝতে পেরেছেন। কেসি সরকার বলেছেন নো প্রবলেম। পার্থ বণিক বলছেন ইউটিউব ইজ বেটার দেন এফবি, অনেকেই বলছেন। তো এটা আশা করি আপনারা রিলেটিভ অ্যাডভার্ব রিলেটেড যে টপিকস গুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি সেগুলো আপনারা বুঝেছেন। তারপর আমরা ওয়াই দিয়ে কিভাবে সেন্টেন্স করতে পারেন এবং কিভাবে সেন্টেন্স গুলো অ্যাডজেক্টিভ ক্লজ হয় সেগুলো আপনার এখানে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আমরা আলোচনা করছিলাম, দ্যাট মিনস রিলেটিভ ক্লজ নিয়ে আলোচনা করছিলাম। সো ব্যাপারগুলো আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা চলে আসছিলাম রিলেটিভ অ্যাডজেক্টিভ। রিলেটিভ অ্যাডজেক্টিভ ব্যাপারটা হচ্ছে কি? রিলেটিভ অ্যাডজেক্টিভ ব্যাপারটা হচ্ছে যে তারা একসাথে দোষ গুণ নির্ধারণ করবে এবং কি করবে, আবার তারা দুটি ক্লজকে কানেক্ট করবে। সো এই ব্যাপারটাকে আমরা বলছিলাম রিলেটিভ অ্যাডজেক্টিভ। রিলেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে আশা করি আপনাদের কোনো প্রবলেম নেই, পিডিএফ ফাইল ঘেটে আপনারা ব্যাপারগুলো বুঝেছেন। তারপর আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকসটা আলোচনা করেছিলাম গত ক্লাসে সেটা হচ্ছে ডিফাইনিং ভার্সেস নন ডিফাইনিং ক্লজেস। ডিফাইনিং ভার্সেস নন ডিফাইনিং বিষয়ে কি আপনাদের কোনো প্রবলেম আছে কিনা একটু জানাবেন। ডিফাইনিং ভার্সেস নন ডিফাইনিং, ডিফাইনিং ভার্সেস নন ডিফাইনিং এর মধ্যে আশা করি আপনাদের মধ্যে কোনো প্রবলেম হওয়ার কথা না।
তো ডিফাইনিং ভার্সেস নন ডিফাইনিং নিয়ে কোনো কথা থাকলে বলতে পারেন, ঠিক আছে? মাহফুজ ভাই বলেছেন, ক্যান ইউ ইউজ টু রিলেটিভ প্রোনাউন আফটার ওয়ান অ্যান্টিসিডেন্ট, এক্সাম্পল দ্য বয় হু হ্যাভ লং বিয়ার্ড অ্যান্ড হোম ইউ স ইন দ্য মার্কেট ইজ মাই ফ্রেন্ড। হ্যাঁ, করতে পারবেন। তারপর দেখুন আপনার ইউটিউব ইজ বেটার বলছেন অনেকেই। তো আপনার ডিফাইনিং ভার্সেস নন ডিফাইনিং এর ব্যাপারটা আশা করি আপনারা ক্লিয়ার। এই ব্যাপারটা আপনারা একটু আমাকে জানাবেন যে ক্লিয়ার কিনা, ডিফাইনিং ভার্সেস নন ডিফাইনিং এর ব্যাপারটা ক্লিয়ার কিনা। ডিফাইনিং ভার্সেস নন ডিফাইনিং এর উপর ডিপেন্ড করেই কিন্তু কমাগুলো হয় গত ক্লাসের আলোচনা, সেই কারণে আমরা এখানে সময় নষ্ট করছি না। এবং এখানে দেখুন কতগুলো ডিফাইনিং রিলেটিভ ক্লজ এর উদাহরণ দেওয়া আছে। ডিফাইনিং রিলেটিভ ক্লজ গুলো কেন কমা দিতে হয় না সেটা আলোচনা করেছিলাম। তারপর চলে আসলাম আমরা নন ডিফাইনিং অর নন রেস্ট্রিকটিভ ইসেনশিয়াল ক্লজ গুলো। এই ক্লজ গুলো আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে। তো এখানে কোনো প্রবলেম থাকলে আপনি জানাতে পারেন, প্রবলেম না থাকলে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। তারপর আমরা এখানে নন ডিফাইনিং এর অনেকগুলো উদাহরণ দিয়েছি, আশা করি উদাহরণগুলো আপনি চেক করেছেন এবং বুঝতে পেরেছেন। তারপর আলোচনা করেছিলাম কখন একটি সেন্টেন্স একটি ক্লজ ডিফাইনিং এবং নন ডিফাইনিং উভয়ই হতে পারে, সেই ব্যাপারটা আমরা এখানে আলোচনা করেছিলাম। দেখুন এখানে হি গ্যাভ মি দ্য লেটার হুইচ ওয়াজ ইন আ ব্লু এনভেলপ, এই ক্লজটিকে আপনি ডিফাইনিং এবং নন ডিফাইনিং উভয়ভাবেই লিখতে পারবেন, তবে সেটা কি কনটেক্সটটা ভিন্ন, যার অর্থটা হবে কি ভিন্ন বা আলাদা। এরকম সেন্টেন্স নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আশা করি এই ব্যাপারগুলো আপনি বুঝেছেন। তারপর এখানে নন ডিফাইনিং এবং ডিফাইনিং কেন একটা ক্লজ হতে পারে সেক্ষেত্রে আমরা এখানে আলোচনা করেছিলাম, মানে দুটা একটা কম্পারিজন আপনাকে দেখিয়েছিলাম। যাই হোক, এরপর আমরা যে আজকের যে ক্লাসটি সিলেক্ট করেছি সেটা হচ্ছে একের জি। এই পর্যন্ত আমরা ক্লাস করেছি, আপনাদের কোথাও কোনো প্রবলেম নেই দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে? একজন বলছেন প্রবলেম হচ্ছে, আমি জাস্ট একটু চেক করে দিচ্ছি যে আসলেই প্রবলেম হচ্ছে কিনা। এই পর্যন্ত আমরা ক্লাস করেছি, প্রবলেম তো হচ্ছে না, অনেকেই বলছেন যে প্রবলেম হচ্ছে, কিন্তু প্রবলেম কিন্তু হচ্ছে না। আমরা একের জি ক্লাসে চলে আসছি। দেখুন একের জি ক্লাসে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো আজকে, জি ক্লাসে একের জি এর যে টপিকস গুলো, এটা একটা ছোট্ট একটা ক্লাস আমরা শুরু করছি, ঠিক আছে? ক্লিয়ার স্যার, হ্যাঁ ক্লিয়ার বলেছেন। যারা ক্লিয়ার বলেন নাই তারা হয়তো তাদের হয়তো ব্যক্তিগত নেটের প্রবলেম। তো আমরা একের জি এর ক্লাসে প্রথম যে হেডলাইনটা আমরা রেখেছি, হেডলাইনটার দিকে একটু তাকান। এটা ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশনস ইন নন ডিফাইনিং ক্লজেস। ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশনস ইন নন ডিফাইনিং ক্লজেস, অর্থাৎ নন ডিফাইনিং ক্লজে ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশন আছে, মানে যে ক্লজটার শুরুতেই আপনার নন ডিফাইনিং, মানে ক্লজটা হচ্ছে নন ডিফাইনিং বাট শুরুতেই ইন্ট্রোডাক্টরি কিছু এক্সপ্রেশন আমরা ব্যবহার করব। ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশন ব্যবহার করে আমরা কিভাবে একটা সেন্টেন্স লিখি বা কিভাবে একটা ক্লজকে আমরা অ্যাড করি সেই ব্যাপারটা এখানে দেখবো। তো ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কিছু কিছু ওয়ার্ড আছে যারা নন ডিফাইনিং ক্লজ তৈরি করে এবং নন ডিফাইনিং ক্লজের শুরুতে বা সূচনা লগ্নে এরা বসে থাকে, মানে শুরুতে বসে আপনার ক্লজটাকে মানে ই করে, নির্মাণ করে। তো দেখুন এখানে আপনার যে ব্যাপারটা এখানে লেখা আছে, দুটা স্ট্রাকচার এখানে দেওয়া আছে, স্ট্রাকচার গুলোর দিকে একটু খেয়াল করবেন। দেখুন এখানে বলা আছে যে কিছু কিছু কোয়ান্টিফায়ার্স আছে, কিছু কিছু কোয়ান্টিফায়ার্স, দেখুন কোয়ান্টিফায়ার্স আছে কোয়ান্টিটি অর অ্যামাউন্ট অফ সামথিং নির্দেশ করে, কোয়ান্টিটি অর অ্যামাউন্ট অফ সামথিং নির্দেশ করে এরকম কোয়ান্টিটি অথবা কোয়ান্টিটি অর অ্যামাউন্ট অফ সামথিং নির্দেশ মানে নির্দেশ করে। তারপর আপনার অফ এবং তারপর দেখুন হুম অথবা উইচ, হুম অথবা উইচ, এই প্যাটার্নটা। অর্থাৎ কোয়ান্টিফায়ার্স গুলো কি কি হতে পারে? কোয়ান্টিফায়ার্স গুলো আপনার হতে পারে অল, মানে all of, any of, some of, a few of, both of, each of, either of, half of, many of, most of, much of, none of, one of, two of, etc. এখানে দেখুন আপনার এই যে কোয়ান্টিফায়ার্স গুলো, কোয়ান্টিফায়ার্স বলতে আসলে কি বোঝায়? কোয়ান্টিফায়ার্স হচ্ছে কোয়ান্টিটি অর অ্যামাউন্ট, মানে পরিমাণ বুঝাচ্ছি। অল অফ মানে কি সবাই। তো অল অফ এর পর আপনি দুটি রিলেটিভ প্রোনাউন কানেক্ট করতে পারেন, একটা হচ্ছে হুম আর একটা হচ্ছে আপনার উইচ। হুম এবং আরেকটা হচ্ছে কি উইচ। এই হুম এবং উইচ এই দুটোর উপর ডিপেন্ড করে আমরা দুটি স্ট্রাকচার করেছি। এই স্ট্রাকচারটা হচ্ছে কি, প্রথম যে স্ট্রাকচারটা সেটার দিকে একটু খেয়াল করবেন। প্রথম স্ট্রাকচারটার দিকে যদি আমরা খেয়াল করি, দেখুন এখানে স্ট্রাকচারটি শুরু হয়েছে যে প্রথম একটা ক্লজ থাকবে তারপর কমা, যেহেতু আমরা বলছি নন ডিফাইনিং ক্লজ, ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশন গুলো সবসময় একটা নন ডিফাইনিং ক্লজ তৈরি করে। এখানে দেখুন ক্লজের পর আমরা কমা দিয়েছি, দ্যাট মিনস একটা ক্লজ এখানে আমি লিখলাম, একটা ক্লজ লেখার পর কমা দিয়ে এই যে কোয়ান্টিফায়ার্স এর স্ট্রাকচারটা এটাকে আমি অ্যাড করবো। তাহলে দেখুন এখানে কোয়ান্টিফায়ার্স, তারপর হচ্ছে কি এই যে অফ, কোয়ান্টিফায়ার্স তারপর হচ্ছে অফ। কোয়ান্টিফায়ার্স বলতে এখান থেকে আপনি যে কোনো একটাকে সিলেক্ট করবেন, এই যে এই বক্স থেকে যে কোনো একটাকে কোয়ান্টিফায়ার্স এখানে রাখবেন। ধরেন এখানে একটা ক্লজ ছিল, উপরে এই জায়গায় একটা ক্লজ ছিল, কোন একটা ক্লজ এখানে ছিল, এই ক্লজের পর কমা, কমা দিয়ে আপনি কোনো একটা কোয়ান্টিফায়ার্স আনতেছেন, যেমন অল অফ আনলেন বা এনি আনলেন বা সাম আনলেন, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার্স। আনার পর আপনি অফ দিলেন, অফ দেওয়ার পর আপনি এখানে কি দিবেন? যদি সেটা ব্যক্তি হয়, যদি সেটা ব্যক্তি হয় তাহলে আপনি এখানে নিয়ে আসবেন কি হোম। দেখুন ব্যক্তি হলে এরপর নিয়ে আসবেন হুম,
আর বাকি যে সেন্টেন্সটা আছে সেটা, বাকি যে ক্লজটি হবে সেটা এটা। তো দেখুন এটার মানে এই স্ট্রাকচারটার নাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট ব্যক্তিবাচক হলে। অ্যান্টিসিডেন্ট কি? ব্যক্তিবাচক হলে। অ্যান্টিসিডেন্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে এই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন। এন্ড দেন দুই নাম্বার স্ট্রাকচারটি হচ্ছে কি, যে অ্যান্টিসিডেন্ট যদি বস্তুবাচক হয়। খেয়াল করুন এখানে, অ্যান্টিসিডেন্ট যদি বস্তুবাচক হয় বা বিষয় হয়, বস্তুবাচক বা বিষয় যদি হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রথম ক্লজটি লিখলেন, কোন একটা ক্লজ প্রথমে আসলো, তারপর সেখানকার কোন একটা অ্যান্টিসিডেন্ট যদি বস্তুবাচক হয়, তাকে ইঙ্গিত করার জন্য আপনি কি নিয়ে আসবেন পরে? পরে আপনি আনবেন এখানকার এই কোয়ান্টিফায়ার্স এখান থেকে কোথায় আনবেন? কোথা থেকে কোয়ান্টিফায়ার্স কালেক্ট করবেন? কোয়ান্টিফায়ার্স গুলো কালেক্ট করবেন ঠিক এই জায়গা থেকে। তারপর কি হবে? তারপর হবে আপনার অফ, তারপর হবে উইচ ভার্বের অবজেক্ট। তার মানে যদি সেটা বস্তু বা বিষয় হয় তাহলে উইচ ব্যবহার করবেন। সো এই ছিল দুটো স্ট্রাকচার। আমরা এখন উদাহরণ দেখবো। উদাহরণগুলো দেখলে আশা করি ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এক্সাম্পলসে চলে আসছি। তো প্রথম যে এক্সাম্পলসটা দেখুন এখানে শুরু হয়েছে সেন্টেন্সটা, যে প্রথম যে ক্লজটি সেটা হচ্ছে এই, দেয়ার ওয়্যার আ লট অফ পিপল অ্যাট দ্য পার্টি, তারপরে দেখুন কমা। দ্যাট মিন্স একটা স্ট্রাকচার এখানে পূর্ণ হয়েছে। সেটা কি? যে দেয়ার ওয়াজ আ লট অফ পিপল অ্যাট দ্য পার্টি। তো এখানে অ্যান্টিসিডেন্ট কে? অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে কি, আপনি যাকে নির্দেশ করে, যাকে ইঙ্গিত করে আপনি কথাবার্তা বলবেন বা চামচামি করবেন, সেটা হচ্ছে আপনার অ্যান্টিসিডেন্ট। তো এখানে আপনি কাকে নির্দেশ করে কথাবার্তা বলতে চাচ্ছেন? আ লট অফ পিপল। এই যে আ লট অফ পিপলকে আপনি অ্যান্টিসিডেন্ট হিসেবে নেবেন। আ লট অফ পিপল, a lot of people কে আপনি অ্যান্টিসিডেন্ট হিসেবে নেবেন। অ্যান্টিসিডেন্টটা হিসেবে নিয়ে কি দিয়ে আপনি ইঙ্গিত করবেন? তাকে হোম দিয়ে ইন্ডিকেট করবেন। কারণ কি, এটা a lot of people হচ্ছে কি ব্যক্তি, সেক্ষেত্রে আপনি হোম আনবেন। আর এই ব্যক্তিগুলোর একটা কোয়ান্টিফায়ার্স আনতেছেন, সেটা কি? সেটা হচ্ছে এই মেনি যে কোয়ান্টিফায়ার্সটা সেটা আপনি আনলেন। তারপর হচ্ছে আপনি অফ নিয়ে আসলেন, এন্ড দেন হচ্ছে আপনি হোম নিয়ে আসলেন। দ্যাট মিনস মেনি অফ হোম। এই স্ট্রাকচারটাকে বলা হয় কি? ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশনস। এই স্ট্রাকচারটা বলছি কি আমরা? ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশনস। মানে নন ডিফাইনিং ক্লজের সূচনা করছে এই ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশনসটি। তো দেয়ার ওয়ার আ লট অফ পিপল এট দ্য পার্টি, তারপর এখানে অবশ্যই কমা দিতে হবে, কারণ এটা কি? নন ডিফাইনিং ক্লজ। তো এই ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশন দিয়ে যে ক্লজগুলো হবে সেগুলো হবে নন ডিফাইনিং। এটা সবসময় হবে নন ডিফাইনিং। এবং এটাকে সেপারেট করার জন্য আপনাকে অবশ্যই একটি কমা দিতে হবে। দেখুন এখানে একটা কমা দিয়ে সেপারেট করে দিতে হবে। সো মেনি অফ হোম মানে হচ্ছে কি, এই লোকগুলোর অনেকেই, যাদের অনেকেই, মেনি অফ হোম আই হ্যাড, বা যাদের অনেককেই আই হ্যাড নোন, আমি চিনি, ফর ইয়ার্স, বেশ কয়েক বছর ধরে, যাদের অনেককেই আমি চিনি। তো এটার বাংলা ট্রান্সলেটটা হচ্ছে কি, যে এই পার্টিতে প্রচুর মানুষ ছিল যাদের অনেককেই আমি অনেক বছর ধরে চিনি, যাদের অনেককেই আমার অনেক বছরের চেনা, যাদের অনেকেই কি আমার অনেক বছরের চেনা। সো এটা নন ডিফাইনিং ক্লজ হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে যে দেখুন এখানে যে অ্যান্টিসিডেন্ট আছে আ লট অফ পিপল, আ লট অফ পিপলের আমরা জাস্ট মেনি অফ হোম নিয়ে বলছি যে তাদের অনেককে আমি চিনি। সো আমরা নন ডিফাইনিং হওয়ার ব্যাপারে দুটা বিষয় আমরা আপনাদেরকে বলেছিলাম। একটা হচ্ছে যে সমগোত্রীয় শ্রেণী থেকে আলাদা করে দেয় যে ক্লজ, সেটা হচ্ছে ডিফাইনিং। আরেকটা হচ্ছে যে অবশ্যই একটি ক্লজের প্রভাব আরেকটা ক্লজের মধ্যে থাকবে, তাহলে সেটা ডিফাইনিং হবে। এক্ষেত্রে দেখুন পরবর্তী যে ক্লজটি আমরা লিখেছি সেটার কোনো প্রভাব এটার উপর পড়ে না। জাস্ট এটা একটা অতিরিক্ত তথ্য, ডিফাইন করে না। দ্যাট মিনস এটা এই ক্লজটিকে ডিফাইন করে না, কাউকে ডিফাইন করছে না, সেই কারণে এটা হচ্ছে আপনার কি? নন ডিফাইনিং ক্লজ, এবং এটাকে আমরা কমা দিয়ে করেছি। ঠিক আছে, আমরা আরেকটা উদাহরণের দিকে যাই। দেখুন এখানে আমরা আরেকটা উদাহরণের দিকে যদি একটু খেয়াল করি, তো এই উদাহরণটার দিকে খেয়াল করেন। এই জায়গায় আমরা বলছিলাম যে এটা দেয়ার আর 30 গার্লস ইন মাই ক্লাস। আমার ক্লাসে, দেখুন কমা দিয়ে আমরা এটাকে আলাদা করে ফেলেছি। দেয়ার আর 30 গার্লস ইন মাই ক্লাস। আমার ক্লাসে 30 জন বালিকা আছে। সো অ্যান্টিসিডেন্ট হিসেবে আমরা কাকে নিব? অ্যান্টিসিডেন্ট হিসেবে এই যে 30 গার্লস আছে তাদের উদ্দেশ্য করে আমরা এখন কিছু কথা বলবো। এই 30 গার্লসকে উদ্দেশ্য করে আমরা কিছু কথা বলবো। সেই কারণে একটা ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশন আমাদের আনতে হবে। সো নিয়ে আসলাম প্রথমে কোয়ান্টিফায়ার, সেটা হচ্ছে আ ফিউ। কতজন? আ ফিউ, বেশ কয়েকজন। কাদের? ওই যে গার্লস আছে, ব্যক্তি আছে, সে কারণে আমরা নিয়ে আসলাম কি? হুম। a few of whom, যাদের বেশ কয়েকজন, বেশ কয়েকজন কি? আর মাই ফ্রেন্ডস, আমার বন্ধু। সো এখানে আপনার যে ক্লজটি নন ডিফাইনিং সেটি হচ্ছে এই যে কমার পর এই পুরো ক্লজটি হচ্ছে আপনার নন ডিফাইনিং ক্লজ। এটিকে আমরা নন ডিফাইনিং বলি, এবং এটার একটা নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশন টাইপ নন ডিফাইনিং ক্লজ। ওকে, তো এগুলো যখন আপনি নিয়ে আসবেন কোথাও বা কোনো একটা সেন্টেন্সে যখন নিয়ে আসেন, এর মানে হচ্ছে কি, যে এরা আসলে ওই সেন্টেন্সের উপর তেমন প্রভাব ফেলে না, জাস্ট আপনি মানে বলতেছেন, বলার মতো তাই বলছেন। তো এই ব্যাপারটা হচ্ছে মানে অতিরিক্ত তথ্য। যেমন দেখুন এই ক্লাসে 30 জন মেয়ে আছে যাদের অনেকে আমার বন্ধু। সো অনেকে আমার বন্ধু, এটা দিয়ে কিন্তু তাদেরকে আমি ডিফাইন করতেছি না, আলাদা করে দিচ্ছি না। আমি কিন্তু ডিফাইনিং এবং নন ডিফাইনিং এর ব্যাপারটা আপনাদের আগের ক্লাসে ক্লিয়ার করেছি। আশা করি ব্যাপারগুলো আপনি বুঝতে পেরেছেন। যাই হোক, এটা গেল। আমরা এবার একটা বস্তুবাচক উদাহরণ নিয়ে আসলাম। বস্তুবাচক, দ্যাট মিনস বিষয় আর বস্তু বলে আমরা নিয়ে আসবো কি? আ ফিউ অফ হুইচ, এরকম। তো আমরা একটা বস্তুবাচক উদাহরণ দেখি। এবং দেখুন এক্ষেত্রে এই কোয়ান্টিফায়ার্স যেগুলোতে আপনি আনবেন, এক্ষেত্রে কিন্তু দুটি রিলেটিভ প্রোনাউনই আনতে পারবেন, এর বাইরে কিন্তু কোনো রিলেটিভ প্রোনাউন আনতে পারবেন না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো এখানে আপনার যে সেন্টেন্সটা আমরা রেখেছি সেটা হচ্ছে হি ওয়াজ ক্যারিং হিজ বিলংিংস। হি ওয়াজ ক্যারিং হিজ বিলংিংস। বিলংিংস মানে কি? বিলংিংস মানে হচ্ছে যে কিছু আসবাবপত্র
বা আমাদের দৈনন্দিন জীবনে যেসব জিনিসপত্র আমাদের সবসময় লাগে সেটাকে আমরা বিলঙ্গিংস বলি, তৈজসপত্র বলতে পারেন। তো এই জিনিসপত্রকে আমরা এবার অ্যান্টিসিডেন্ট ধরে আমরা কথা বলবো, ঠিক আছে? এই অ্যান্টিসিডেন্টকে ধরে আমরা ইঙ্গিত করে যে ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশনটি আমরা আনবো সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে মেনি। প্রথমে কোয়ান্টিফায়ার আনছি, তারপর অফ আনলাম, তারপর আমরা উইচ আনলাম। মেনি অফ উইচ, তাহলে কাকে বোঝাচ্ছি? এই বিলঙ্গিংস কে বোঝাচ্ছি, যে মেনি অফ উইচ, যাদের অনেকটাই, যাদের অনেকগুলো বিলঙ্গিংস ছিল আপনাদের বাসস্থানে বা গৃহে, তো সেগুলোর অনেকগুলোই ওয়্যার ব্রোকেন, ভেঙে গেছে, অনেকগুলোই কি হয়েছে? ভেঙে গেছে। তো এটা হচ্ছে আপনার যে ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশন দিয়ে আমরা যে ক্লজটি এখানে লিখেছি সেটা হচ্ছে একটা নন ডিফাইনিং ক্লজ। কেননা এই ক্লজের কোনো কিছুই কি ডিফাইন করছে না, কোনো কিছুর জন্য আবশ্যক কোনো বার্তা বহন করছে না, কিংবা এটাকে আলাদা করছে বা প্রভাব রাখছে এরকম কোনো সেন্স কিন্তু এখানে দিচ্ছে না। যে কারণে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি নন ডিফাইনিং ক্লজ। এবং এটার কি দিয়ে শুরু হয়েছে? ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশনস দিয়ে শুরু হয়েছে। তো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন, মেনি অফ হুইচ, অল অফ হুইচ। তো আমরা এখানে যে অ্যান্টিসিডেন্ট গুলো আপনাকে দেখিয়েছি, সরি, এখানে যে কোয়ান্টিফায়ার্স গুলো দেখিয়েছি সেই কোয়ান্টিফায়ার্স গুলো একটু ভালো করে পড়ে নেবেন। দেখুন কোয়ান্টিফায়ার্স গুলো এখানে অল অফ হোম, অল অফ হুইচ, এভাবে আপনি লিখে আপনার সেন্টেন্সকে কিন্তু আপনি বড় করতে পারেন বা ক্লজ দিয়ে দিয়ে সেন্টেন্সটাকে জটিল করতে পারেন। যাই হোক, আশা করি আপনারা এই ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশনস এর ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশনস নিয়ে যে ব্যাপারটা আমরা বলেছি সেটা আশা করি বুঝতে পেরেছেন এবং জেনেছেন। ওকে, তো আমরা চলে যাই পরবর্তী টপিক্সে। পরবর্তী টপিক্সটা দেখুন, এটা হচ্ছে আমাদের পরবর্তী টপিক্স। পরবর্তী টপিক্সের হেডলাইনটা হচ্ছে কি? হেডলাইনটা হচ্ছে যে ইউজিং উইচ, উইচ কে ব্যবহার করা টু রিফার টু অ্যানাদার ক্লজ। দেখুন, আমরা কখনো কখনো অ্যান্টিসিডেন্ট হিসেবে আরেকটা ক্লজ কে ব্যবহার করতে পারি। অ্যান্টিসিডেন্ট মানে কি? আগে বলছিলাম, অ্যান্টিসিডেন্ট হচ্ছে যাকে আপনি ইঙ্গিত করে কথাবার্তা বলবেন, সেটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে? কেউ একজন বলছেন যে প্রবলেম হচ্ছে, তো যারা প্রবলেম হচ্ছে কে সাপোর্ট করবেন, তারাও একটু প্রবলেম হচ্ছে বলবেন। আর যদি প্রবলেম না হয় তাহলে কিন্তু ওনাকে একটু রেসপন্স করে দিবেন যে প্রবলেম হচ্ছে না। দেখুন, আমি বারবার কিন্তু চেক করে নিচ্ছি আপনার লাইভ ক্লাসে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, তো যারা প্রবলেম হচ্ছে বলছেন হয়তো তাদের ব্যক্তিগত কোনো প্রবলেম, আমি বারবার কিন্তু চেক করে নিচ্ছি আপনার। তো আমরা যেটাতে চলে আসলাম সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার কখনো কখনো আপনার অ্যান্টিসিডেন্ট, কোনো একটা অ্যান্টিসিডেন্ট হিসেবে যদি সম্পূর্ণ ক্লজটাকে আপনি নিয়ে নেন, একটা সম্পূর্ণ ক্লজকে ইঙ্গিত করে কিছু বলতে চান, একটা ক্লজকে ইঙ্গিত করে কিছু বলতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে সেই ক্লজকে ইঙ্গিত করার জন্য কি করবেন? নাহিদ হাসান ভাই বলেছেন যে ক্লিয়ার, ঠিক আছে? তো অনেকেই ক্লিয়ার বলছেন। তো সেক্ষেত্রে হচ্ছে কি, আপনার যদি পার্সোনাল কোনো প্রবলেম থেকে থাকে, সেটা মানে আপনার এখানে নেটের প্রবলেম হতে পারে, ঠিক আছে? যেমন দেখুন, এই যে তমা সাহা আপু বলেছেন যে প্রবলেম নাই ভাইয়া, তো ওনার প্রবলেম দেখুন, উনি যে কমেন্টটা করেছেন উনি প্রবলেম নেই ভাইয়া। এবার এখানে দেখুন নাহিদ হাসান বলেছেন ক্লিয়ার, ঠিক আছে? অনেকেই যেটা বলছেন সেটা হচ্ছে তারা নিজেরা সেটিংসটা চেঞ্জ করে নেবেন। আপনাদের এখানে সেটিংস এর একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করে রেজলিউশন বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ঠিক আছে? তো এই ব্যাপারটা মাথায় রাখবেন, আপনারা যারা আছেন তারা একটু রেসপন্স করে জানিয়ে দেবেন। যাই হোক, আমরা যে বিষয়ে ছিলাম সেটি হচ্ছে যে ইউজিং উইচ টু রিফার অ্যানাদার ক্লজ, ঠিক আছে? প্রেম রয়, ক্লিয়ার ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে তিনি ক্লিয়ারলি দেখছেন। যাই হোক, এখন দেখুন, কোনো আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে কি, এতক্ষণ আমরা অ্যান্টিসিডেন্ট হিসেবে কাকে কাকে নিতাম বলেন তো? এতক্ষণ আমরা অ্যান্টিসিডেন্ট হিসেবে কি কি বিষয় নিয়েছিলাম? এতক্ষণ আমরা অ্যান্টিসিডেন্ট হিসেবে হয় কোনো ব্যক্তি, হয় কোনো বস্তু, অথবা কোনো বিষয়, জিনিস, কোনো ফ্যাক্টস, ঠিক আছে? এগুলোকে আমরা অ্যান্টিসিডেন্ট হিসেবে নিয়েছি এবং এগুলোকে ইঙ্গিত করে বা টার্গেট করে আমরা কোনো কথা বলেছি, বাড়িয়ে বলেছি, দোষ গুণ করেছি, কিংবা চামচামি করেছি, যাই করেছি এগুলো ছিল আপনার একটা ব্যক্তি, একটা বস্তু, কোন একটা সেন্টেন্সের অবজেক্ট অথবা কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট, তাদেরকে ইঙ্গিত করে করে আমরা তখন চামচামিটা করেছিলাম। কিন্তু এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে পুরো একটা ক্লজকে, আপনি একটা কথা বললেন, পুরো একটা সেন্টেন্স বললেন, সেই সেন্টেন্সটাকে টার্গেট করে কিছু কথা বলবো। সেই সেন্টেন্সটা ভুল, সেই সেন্টেন্সটা ঠিক না, ওখানকার সেন্টেন্স, পুরো সেন্টেন্সকে ইঙ্গিত করে কথা বলবো। সেক্ষেত্রে কোন রিলেটিভ প্রোনাউনটি আমরা আনবো এবং সেই ক্ষেত্রে আসলে কিভাবে এটাকে বলবো আর কি, সেটাই আমরা এখানে আলোচনা করবো। তো সেক্ষেত্রে আমরা নিয়ে আসবো কি, যেহেতু হেডলাইনে লেখাই আছে, সেক্ষেত্রে আমরা নিয়ে আসবো আপনার কাকে? এই উইচ যে অ্যান্টিসিডেন্টটি আছে এটাকে, কেবল এটা দিয়ে আপনি কোনো একটা সেন্টেন্সকে ইঙ্গিত করে কথাবার্তা বলতে পারবেন, বাড়িয়ে বলতে পারবেন বা চামচামি করতে পারবেন। তো এক্ষেত্রে আমরা কাকে ইউজ করবো? উইচ শব্দটিকে বা উইচ রিলেটিভ প্রোনাউনটিকে আমরা ইউজ করবো। যাই হোক, এখন দেখুন আমরা একটু যাই নিচের দিকে, এখানে অনেক কথা বলা আছে, এগুলো আপনি পিডিএফ ফাইল থেকে পড়বেন। তো আমরা সরাসরি উদাহরণে চলে যাই, তাহলে ব্যাপারটা বেটার হয়। দেখুন, আমরা প্রথম উদাহরণে চলে আসছি। প্রথম উদাহরণটি আমরা এখানে দিলাম, সেটা হচ্ছে কি, এই যে এটা উদাহরণটির দিকে একটু খেয়াল করেন। এখানে বলছি কি যে ক্রিস নামক একজন লোক, এটা একজন ব্যক্তি, ডিড রিয়েলি ওয়েল ইন হিজ এক্সামস। দেখুন, আমি কি বলছি? ক্রিস ডিড রিয়েলি ওয়েল ইন হিজ এক্সামস, তার পরীক্ষায় সত্যিই খুব ভালো করেছে। তো এখানে দেখুন, আবারও বলি, ক্রিস এটা হচ্ছে সাবজেক্ট, এটা কিন্তু সাবজেক্ট, তারপর হচ্ছে ডিড রিয়েলি ওয়েল ইন হিজ এক্সামস, তার পরীক্ষায় খুব ভালো করেছে।
তারপর আমি দেখুন একটা অ্যান্টিসিডেন্ট নিয়ে আসছি। এই অ্যান্টিসিডেন্ট নিয়ে কথা বলছি এখানে যে এই উইচ নামক অ্যান্টিসিডেন্টটিকে আমরা এখানে নিয়ে আসছি। কেন নিয়ে আসছি, কাকে বোঝানোর জন্য নিয়ে আসছি দেখুন। এখানকার কাকে বোঝানোর জন্য নিয়ে আসছি দেখুন। which is quite a surprise, which is quite a surprise, এটা বেশ একটা মানে আশ্চর্যের বিষয়, খুবই আশ্চর্যের একটা বিষয় যে ক্রিস তার পরীক্ষায় খুব ভালো করেছে। তো এই ব্যাপারটা দেখুন, এখানকার which অ্যান্টিসিডেন্ট হিসেবে কাকে নিয়েছে, আপনার কি মনে হচ্ছে যে কাকে অ্যান্টিসিডেন্ট হিসেবে নিতে পারে? এখানে কয়েকটা বিষয় আছে দেখুন। এখানে এক নম্বরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার ক্রিস, এটা হচ্ছে সাবজেক্ট। এক নম্বরে যে পয়েন্টটা বা সেটা হচ্ছে সাবজেক্ট। এখানে হচ্ছে আপনার এক্সামস, মানে নাম হিসেবে যেটা আছে সেটা হচ্ছে ক্রিস, আর এটা হচ্ছে এক্সামস। তো আপনার কি মনে হচ্ছে এখানে কাকে সে ইঙ্গিত করতেছে? এখানে কিন্তু সে সাবজেক্টকেও ইঙ্গিত করতেছে না, কিংবা অবজেক্টকেও কিন্তু সে ইঙ্গিত করতেছে না। দেখুন এখানকার ক্রিস কেও না, আবার এখানকার এক্সামস কেও কিন্তু সে ইঙ্গিত করছে না এই উইচ দিয়ে। ঠিক আছে, এই উইচ দিয়ে আসলে কাকে ইঙ্গিত করতেছে? এই উইচ দিয়ে আসলে ইঙ্গিত করতেছে আপনার পুরো এই ক্লজটিকে ইঙ্গিত করা হচ্ছে। পুরো ক্লজটি কি? ক্রিস ডিড রিয়েলি ওয়েল ইন হিজ এক্সামস, মানে এই যে ক্রিস তার পরীক্ষায় খুব ভালো করেছে, পুরো ব্যাপারটাকে এখন ইঙ্গিত করে আমি কথা বলছি যে হুইচ ইজ কোয়াইট আ সারপ্রাইজ, যেটা আসলে খুবই একটা আশ্চর্যের বিষয়। তো এই যে আপনার কোন একটা ক্লজকে পুরো একটা দেখুন, এই যে ক্রিসের যে ক্লজটা আছে, ক্রিস ডিড রিয়েলি ওয়েল ইন হিজ এক্সাম, এই ক্লজটাকে আপনি ইঙ্গিত করে কথাবার্তা বলছেন, ইঙ্গিত করে ঠেস দিয়ে চামচামি করছেন। সো এই ক্ষেত্রে আপনি হুইচ রিলেটিভ প্রোনাউনটি ব্যবহার করবেন, এবং সেটা অবশ্যই কমা দিয়ে ব্যবহার করবেন। এটা অবশ্যই কমা দিয়ে ব্যবহার করবেন, যদি সেটা মানে এখানে আপনার উইচ কমা দিচ্ছি কেন, কারণ কমা দিচ্ছি এখানকার কাউকে আমি বুঝাচ্ছি না। ঠিক আছে, সে কারণে পুরো ব্যাপারটা যখন লিখবেন তখন এটাকে উইচ দিয়ে লিখবেন, এবং এটা একটা নন ডিফাইনিং ক্লজ, এটা সবসময় নন ডিফাইনিং ক্লজই পড়বে। ঠিক আছে, তো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা আরো কিছু উদাহরণ দেখি, আরেকটা উদাহরণ দিলে ব্যাপারটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখুন আরেকটা উদাহরণ নিয়ে আসছি, সেটা হচ্ছে মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, were all hiding in my apartment, আমার বন্ধুরা সবাই কোথায় লুকিয়ে আছে? অ্যাপার্টমেন্টে, আমার অ্যাপার্টমেন্টে লুকিয়ে আছে। হাইডিং, were all hiding, সবাই লুকাচ্ছিল আমার অ্যাপার্টমেন্টে। which isn't what I had expected, এটা সেটা না যেটা আমি প্রত্যাশা করেছিলাম। মানে তার কাছে ব্যাপারটা ভালো লাগলো না। পুরো ব্যাপারটা, তার বন্ধুরা যে অ্যাপার্টমেন্টে লুকাচ্ছিল, পুরো এই ব্যাপারটাকে আমি বলছি, পুরো ব্যাপারটা আমার কাছে, তার কাছে which is not what I had expected, যেটা আমি প্রত্যাশা করেছিলাম এটা সেটা না। তো ব্যাপারটা হচ্ছে এখানে আপনার অ্যান্টিসিডেন্ট হিসেবে নিয়েছে, এবং অ্যান্টিসিডেন্ট হিসেবে নিয়ে কাকে ইঙ্গিত করতেছে ব্যাপারটা আশা করি বুঝে গেছেন। ওকে, তো এখানে আর আলোচনা বাড়াচ্ছি না, ব্যাপারটা আশা করি বুঝে গেছেন। আমরা পরের টপিকে চলে আসছি। পরের টপিকটা হচ্ছে দেখুন নোটস অ্যাবাউট হু, হুম, হুইচ এন্ড দ্যাট। অনেকে এগুলোর মধ্যে পার্থক্য করতে পারেন না। মানে পার্থক্য করতে পারেন না বলতে মানে কখন কোনটা হয়, দেখা যাচ্ছে বাক্যে দ্যাট দিলে এখানে দ্যাট হলো না কেন, বা এখানে হুইচ এর জায়গায় হুইচ আর দ্যাট তো একই জিনিসকে বোঝাচ্ছে, কেন হয় না? বা কখনো কখনো দেখবেন হুমের জায়গায় হু বসে যাচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে আসলে কি ফ্যাক্টটা বা কি কারণটা এখানে নিহিত, সেই কারণটা উদ্ধার করবো আমরা এই টপিকসের উপরে। তো প্রথমেই আমরা যে স্বাভাবিক যে কারণগুলো আমরা এইমাত্র পড়ে আসছি সেটা একটু ব্যাখ্যা করি, যে কি কি জিনিস আমরা এই কিছুক্ষণ আগে শিখে আসছি সেগুলো, মানে এতক্ষণ যে বিষয়গুলো আমরা শিখে আসছি সেগুলোর দিকে একটু নজর দিই। দেখুন এখানে আমরা হু বলেছি, এই হু যে অ্যান্টিসিডেন্টটা আমরা নিয়েছি, এই অ্যান্টিসিডেন্টটা কাকে বোঝায়? ব্যক্তি। ঠিক আছে, ব্যক্তি। অ্যান্টিসিডেন্ট হচ্ছে ব্যক্তি, বাক্যে অবস্থান হচ্ছে এরা সাবজেক্ট হয়। মানে অ্যান্টিসিডেন্ট কোনো মানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে কি কাকে ইঙ্গিত করে বা কার চামচামি করে, সেটা হচ্ছে সে কোনো একটা ব্যক্তির চামচামি করে। হু মানে হচ্ছে কি কোনো একটা ব্যক্তির চামচামি করবে, এটা হচ্ছে এটা। তারপর আমরা চলে আসি যে হুম, এই হুম হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট হিসেবে কার চামচামি করে? সেও একটা ব্যক্তির চামচামি করে, উচ্চতর শ্রেণী ব্যক্তি, মানুষের ক্ষেত্রে এটা বসে। তো বাক্য অবস্থান কি? বাক্য অবস্থান হচ্ছে এরা অবজেক্টিভ হয়। এরা কি হয়? ওই ক্লজের অবজেক্ট, মানে ইঙ্গিত করে ঠিকই, বাট সে সাবজেক্টের জায়গা দখল করতে পারে না, তাকে অবজেক্ট বানাতে হয়। তো সেক্ষেত্রে হুমের ব্যবহারও আমরা এইমাত্র বা আগের ক্লাসগুলোতে শিখেছি। তারপর আমরা আসি উইচ। উইচের যে ব্যাপারটা সেটা অ্যান্টিসিডেন্ট হিসেবে কি নেয়? অ্যান্টিসিডেন্ট হিসেবে নিতে পারে পশু, বস্তু, বিষয়, এই তিনটা জিনিস নিতে পারে, পশু, বস্তু আর বিষয়। তারপর বাক্যে তারা অবস্থান করে কিভাবে? বাক্যে তারা দুই ভাবে অবস্থান করতে পারে, এরা মাল্টি, যেমন সাবজেক্টিভ হতে পারে, আবার কি আপনার অবজেক্টিভ হতে পারে। আপনার ইচ্ছা, আপনি সাবজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারেন, আবার অবজেক্টিভ হিসেবেও কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন। তো এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার, বুঝে গেছেন যে এখানে কি বিষয়টা ঘটছে, বা এতক্ষণ আমরা যে বিষয়টা শিখলাম সেটা কিন্তু এটাই ছিল, এরকমই ছিল। তো এই ধারণাগুলো কিন্তু ক্লিয়ার, কিন্তু সমস্যা হচ্ছে কখন আপনার প্যাচ লেগে যায়, জটিলতা কখন সৃষ্টি হয় সেটা। তারপরে দেখুন আমরা এখানে দ্যাট এর ব্যবহারটা একটু আলাদা করে উল্লেখ করেছি। এখানে দেখুন দ্যাট এর ব্যবহারটা, যে দ্যাট কখন হবে, কখন ওই জায়গায় হুইচ হয়, কখন ওই জায়গায় হুইচ দিলেও কোনো সমস্যা হয় না, সেই ব্যাপারটা এখন একটু আলোচনা করব। তো দ্যাট এর এই ব্যাপারটা তো এইমাত্র আলোচনা করলাম। তো এখানে দেখুন হু, হুম, হুইচ, এই যে তিনটা ব্যাপার আমরা বলছিলাম, তিনটা ব্যাপার কিসের কিসের জন্য মনে আছে নিশ্চয়ই? তিনটা ব্যাপার বলছিলাম, হু হচ্ছে ব্যক্তি, হুম হচ্ছে ব্যক্তি, হুইচ হচ্ছে পশু, ব্যক্তি, বস্তু বা বিষয় এই ক্ষেত্রে। ঠিক আছে, এই কথা কিন্তু কিছুক্ষণ আগে বললাম আমরা। তারপর দেখুন কথা এখন ঘুরিয়ে ফেলবো, সেটা হচ্ছে কি এই তিনটি রিলেটিভ প্রোনাউনের পরিবর্তেই, এই তিনটি রিলেটিভ প্রোনাউনের পরিবর্তেই স্পোকেন ইংলিশে, দেখুন এই জায়গায় স্পোকেন ইংলিশ কথাটা মনে রাখবেন, স্পোকেন ইংলিশে দ্যাট বসানো যায়। দেখুন
মানে একটা মাল্টি ফাংশনাল একটা ওয়ার্ড, মাল্টি কি যেটাকে বলা হয় সেটা হচ্ছে দ্যাট। এই তিনটার পরিবর্তে আপনি দ্যাট দিয়ে কাজ চালাতে পারবেন, সেটা হচ্ছে কি স্পোকেন ইংলিশে। মানে এগুলোর আলাদা কোনো লাগবে না, তবে শুনতে ভালো লাগবে। ব্যক্তি হলে হু হুম, এটা আমাদের দেশে চলে, ট্র্যাডিশনাল গ্রামার এগুলো চলে। বাট এখন দ্যাট এর যে ব্যাপারটা সেটা হচ্ছে কি হু হুম হুইচ, এই তিনটার পরিবর্তে আপনি কিন্তু শুধু দ্যাট দিয়ে আপনি সেন্টেন্সটা ক্লিয়ার করে ফেলতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার স্পোকেন ইংলিশে আপনি বলতে পারবেন। ফর্মাল ইংলিশে হু এর ব্যক্তির জন্য, হুমের জন্য, এগুলো যেটা এতক্ষণ শিখলাম সেটাই আপনি ফলো করবেন। তবে এখানে একটা শর্ত আছে, শর্তটা মনে রাখবেন, সেটা হচ্ছে কি, তবে শর্ত হচ্ছে তারা অবশ্যই ডিফাইনিং ক্লজ হতে হবে। তারা অবশ্যই কি হবে? ডিফাইনিং ক্লজ হতে হবে, ঠিক আছে? তারা অবশ্যই ডিফাইনিং ক্লজ হতে হবে। তাহলেই কেবল আপনি এদের পরিবর্তে, এই তিনটার পরিবর্তে দ্যাট বসাতে পারবেন। ব্যাপারটা আমি আবারও বলি, স্পোকেন ইংলিশ বা ইনফর্মাল ইংলিশ যেটাকে বলি আমরা, তো সেই ইংলিশে আপনি হু, হুম, হুইচ এই তিনটার পরিবর্তে কেবল একটা মাল্টি কি ফাংশন দ্যাট বসিয়ে কাজ চালাতে পারবেন। তবে শর্ত হচ্ছে সেটা অবশ্যই ডিফাইনিং ক্লজ হতে হবে। মানে আপনি চামচামি করবেন, সেই চামচামির ক্লজটা ডিফাইনিং হতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? ডিফাইনিং না হলে আপনি সেখানে দ্যাট বসাতে পারবেন না। ব্যাপারটা আরো ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে ডিফাইনিং হতে হবে। ডিফাইনিং মানে কি? এটা আবশ্যক হতে হবে ওই সেন্টেন্সের জন্য। মানে পাশাপাশি দুটা ক্লজের একটার উপর আরেকটা প্রভাব থাকবে, একটার উপর আরেকটার কি প্রভাব থাকবে, একটাকে ছাড়া আরেকটা বাঁচবে না, ঠিক আছে? মারা যাবো, ঠিক আছে? এরকম বন্ডিং এ থাকতে হবে, তাহলেই কেবল আপনি দ্যাট বসাতে পারবেন। তো ব্যাপারটা আশা করি এই টপিক্সটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। তো এখানে এবং এবং দ্যাট কখনোই নন ডিফাইনিং ক্লজ অর রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে না, ঠিক আছে? ক্লজে রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে না, মানে নন ডিফাইনিং এ বসবে না। তো ব্যাপারটা আবার এখানে দেখুন, নন ডিফাইনিং ক্লজে রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে না। এটা কি? এটা একটু ভালো করে বুঝবেন। সেটা হচ্ছে কি, নন ডিফাইনিং ক্লজ যদি হয় সেখানে আপনি দ্যাটকে রিলেটিভ প্রোনাউন হিসেবে আনতে পারবেন না। কেবল কি হলে? ডিফাইনিং হলে দ্যাটকে রিলেটিভ প্রোনাউন হিসেবে আনতে পারবেন। তো দ্যাট কিন্তু রিলেটিভ প্রোনাউন ছাড়াও বসে, ঠিক আছে? এখানে আমি চ্যাপ্টারটা জটিল করতেছি না। দ্যাট কিন্তু রিলেটিভ প্রোনাউন ছাড়াও বসে, কমার ভিতরে বসে। সেটা হচ্ছে দ্যাট যখন কনজাংশন হয়। কি হয়? দ্যাট যখন কনজাংশন হয়। কনজাংশন এবং রিলেটিভ প্রোনাউন কিন্তু এক না, যদিও তারা কাজে এক, সেন্টেন্স ক্লজকে কানেক্ট করে, ঠিক আছে? তো দ্যাটকে কনজাংশন হিসেবে ব্যবহার করব আমরা, আমাদের আরো ক্লাস আছে, মানে সেখানে দ্যাটকে কনজাংশন হিসেবে ব্যবহারটা দেখাবো। বাট এখানে আমরা যেহেতু টপিক্সটা হচ্ছে রিলেটিভ ক্লজের এবং টপিক্সটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন গুলোর ব্যবহার, তো সেই কারণে আমরা এখানে সীমাবদ্ধ রইলাম, ঠিক আছে? তো এবারটা হচ্ছে দ্যাটকে আপনি কি করতে পারবেন না, তখনই নন ডিফাইনিং এর ভিতরে রিলেটিভ প্রোনাউন হিসেবে আপনি আনতে পারবেন না। ওকে, এটা গেল। তো আমরা এখন কিছু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন এখানে আপনার যে উদাহরণটা আমরা রেখেছি সেটা হচ্ছে দি ক্যাট। এখানে আমরা প্রথম যে শব্দটা এখানে লিখেছি সেটা হচ্ছে দি ক্যাট, বিড়ালটি। মানে কি? বিড়ালটি। সো এটা হচ্ছে কি, এখানকার সেন্টেন্সে এটি একটি মানে বিড়াল মানে কি? পশু, ঠিক না? বিড়াল হচ্ছে কি? পশু। তো পশুর ক্ষেত্রে আমরা স্বাভাবিক সেন্সে আমরা আনার কথা হুইচ, মানে আমরা এই মাত্র বলছিলাম পশু, বস্তু বা বিষয়। এক্ষেত্রে আপনার কি আনি? আমরা স্বাভাবিক সেন্সে আমরা মানে আনতে পারি কি? হুইচ। পশু হলে, বস্তু হলে বা বিষয় হলে সেক্ষেত্রে হুইচ আনি। সো আমরা সেই স্বাভাবিক সেন্স থেকেই বিচার করছি, সেক্ষেত্রে আমরা বললাম হুইচ ইজ, ঠিক আছে? সেক্ষেত্রে স্বাভাবিক সেন্স থেকে বিচার করে সেন্টেন্সটা হচ্ছে কি, আমরা হুইচ নিয়ে আসলাম। হুইচ দি ক্যাটকে ইঙ্গিত করে বলছি হুইচ ইজ ভেরি ওল্ড, হুইচ ইজ ভেরি ওল্ড, যেটা খুবই ওল্ড, যেটা খুবই ওল্ড আর কি, যেটা খুবই বয়স্ক। যে বিড়ালটা খুবই বয়স্ক, এই বিড়ালটার কি দরকার? সেই বিড়ালটার নিডস টু সি দ্য ভ্যাট টুডে। টুডে মানে নিডস টু সি দ্য ভ্যাট টুডে। ভ্যাট মানে হচ্ছে পশু ডক্টর। তো যে বিড়ালটা খুব বয়স্ক, তাকে পশু ডাক্তার দেখানো উচিত, মানে দরকার। পশুর ডাক্তার দেখানো দরকার। যে বিড়ালটা খুব বয়স্ক তাকে পশুর ডাক্তার দেখানো দরকার। তো এই ক্ষেত্রে আমরা এখানে উইচ দিয়ে সেন্টেন্সটা লিখেছি। আপনি চাইলে ইনফর্মাল ইংলিশ বা স্পোকেন ইংলিশে, তবে বেস্ট হচ্ছে উইচ রাখাই। তবে আপনি ইনফর্মাল ইংলিশে বা স্পোকেন ইংলিশে, যেটা অহরহ এখন চলে, ট্র্যাডিশনাল গ্রামার এখন আর বেশি ফলো করে না, তো সেক্ষেত্রে আপনি এই জায়গার উইচটাকে কিন্তু রিপ্লেস করতে পারতেন। উইচটাকে কি করতে পারতেন? রিপ্লেস করতে পারতেন। উইচটাকে কি দিয়ে রিপ্লেস করতে পারতেন? অবশ্যই উইচটাকে আপনি দ্যাট দিয়ে রিপ্লেস করতে পারতেন, যেহেতু এটা আপনার ডিফাইনিং ক্লজ। দেখুন এটা কিন্তু ডিফাইনিং, এটা কিন্তু ডিফাইনিং ক্লজ, সেক্ষেত্রে আপনি কিন্তু দ্যাট আনতেই পারেন। দ্যাট দিয়ে যদি আপনি রিপ্লেস করেন তাহলে হবে কি, দ্য ক্যাট দ্যাট ইজ ভেরি ওল্ড নিডস টু সি দ্য ভ্যাট টুডে। মানে তাকে আজ ডাক্তার দেখানো দরকার বা ডাক্তার দেখানো উচিত। তো ব্যাপারটা আশা করি ডিফাইনিং ক্লজ হওয়ার কারণে আপনি এখানে দ্যাট শব্দটি ইউজ করতে পারবেন। কার পরিবর্তে? দ্যাট শব্দটি আপনি উইচ এর পরিবর্তে ব্যবহার করতে পারবেন। তো এটা ডিফাইনিং ক্লজ সে কারণে, ঠিক আছে? যদি ডিফাইনিং না হতো তাহলে ব্যবহার করতে পারতেন না। তাহলে দেখুন আমরা কিন্তু এক লাইনে কিন্তু হু, উইচ, হুম এবং দ্যাট এর মধ্যে পার্থক্যটা করে ফেললাম। যাই হোক, এখন আমরা আরেকটা উদাহরণ দেখি। সেক্ষেত্রে মানে আমরা এই যে এখানে দেখিয়েছি, তো আরেকটা উদাহরণ আমরা দেখি, আরেকটা উদাহরণে চলে যাই। দেখুন আমরা উদাহরণে চলে আসছি। যে উদাহরণটির কথা আমরা বলছি সেটা হচ্ছে, এবার আমরা চলে যাচ্ছি। দেখুন আগেই একটা খেয়াল করেন, এখানে কমা আছে। দ্যাট মিন্স কমা থাকার কারণটা হচ্ছে কি, কমা থাকার কারণটা হচ্ছে এটা হচ্ছে নন ডিফাইনিং ক্লাস, ঠিক আছে? যেহেতু এখানে কমা আছে তার মানে নন ডিফাইনিং ক্লাস। এখন আপনার এখানে যে অ্যান্টিসিডেন্টটা আছে সেটা হচ্ছে কি উইচ, মানে রিলেটিভ প্রোনাউনটা আছে সেটা হচ্ছে উইচ, আর অ্যান্টিসিডেন্ট আছে কি দি ক্যাট। এখন দি ক্যাটকে বোঝানোর জন্য উইচ এনেছেন,
বাট এই ক্ষেত্রে কোনো অপশন নাই যে উইচ এর পরিবর্তে আপনি দ্যাট আনবেন, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই দ্যাট এখানে ইনক্লুড করতে পারবেন না। এখানে দেখুন আমরা এই যে দ্যাটকে কেটে দিয়েছি, যে এখানে দ্যাট আপনি আনতে পারবেন না। তো এটা কি, এটা হচ্ছে নন ডিফাইনিং ক্লজ। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। পিডিএফ ফাইল দিয়ে একটা বই বের করলে ভালো হয়। তো টিচিং সাম পিডিএফ ফাইল দিয়ে বই বের করার ব্যাপারে আপনি অনেকে বলছেন, তো এই ব্যাপারটা আশা করি বুঝে গেছে, ঠিক আছে? তো এখানে আর বেশি সময় নষ্ট করছি না আমরা। তো ব্যাপারটা ক্লিয়ার আপনাদের কাছে? কি বলছেন? Your teaching method is more effective than I expected, which is quite effective for all. Is it right? বলছেন কি যে your teaching method is more effective than I expected, এবং আপনি এখানে একটা কমা দিয়ে সেন্টেন্সটাকে সেপারেট করেছেন, কি এটা কমা, তমা সাহাহু। তো এখানে কমা দিয়ে পুরো সেন্টেন্সটাকে সেপারেট করেছেন, এবং পুরো সেন্টেন্সটাকে যে বিষয়টা আপনি বলেছেন এই বিষয়টা সম্পর্কে আপনি আমার কাছে একটা মতামত চেয়েছেন, ঠিক না? যে which is quite effective for all, মানে এখন দেখুন এই জায়গায় আপনি যে ব্যাপারটা বলেছেন এটা আপনি নিশ্চয়ই আমি এখন যেটা বুঝাচ্ছি বা বোঝানোর চেষ্টা করেছি সেটাকে ধরেই আপনি কথাটা বলেছেন। কিন্তু আপনি এই উইচ দিয়ে কাকে বোঝাচ্ছেন খেয়াল করুন। এই উইচ দিয়ে কিন্তু সেন্টেন্সকে বোঝাচ্ছেন না, উইচ দিয়ে কিন্তু আপনি এই যে ইওর টিচিং মেথডকে বোঝাচ্ছেন, এই যে আমার টিচিং মেথডকে কিন্তু ইঙ্গিত করে ফেলেছেন। তো এক্ষেত্রে কিন্তু স্পেসিফিক অ্যান্টিসিডেন্ট, যেটা মানে একটা একটা বিষয়কে ইঙ্গিত করে কথা বলছেন, ঠিক না? উইচ ইজ কোয়াইট ইফেক্টিভ ফর অল। দেখুন আপনি এই যে অ্যান্টিসিডেন্টটা ব্যবহার করেছেন, খেয়াল করেন তমাশা হাবু, আপনি এখানে ইওর টিচিং মেথড, তো ইউর টিচিং মেথড যে শব্দটা ব্যবহার করেছেন, মানে এই টিচিং মেথডটা উইচ ইজ কোয়াইট ইফেক্টিভ ফর অল, ঠিক আছে? তো আপনি যদি এই টিচিং মেথডকে বুঝেন সেক্ষেত্রে আপনার এই অ্যান্টিসিডেন্টটা আনা কিন্তু ঠিক হয় না। বাট আপনার এই উইচ শব্দ দিয়ে আপনি আমি বলছিলাম কি যে পুরো সেন্টেন্সের পুরো ঘটনাকে বিষয়টাকে যদি আপনি উল্লেখ করেন, যে আমি বিষয়টাকে উল্লেখ করেছি, সেক্ষেত্রে যদি আমরা ভাবি যে পুরো সেন্টেন্সটাকে যে ইউর টিচিং মেথড, your teaching method is more effective than I expected, more effective than I expected, তারপর বললেন যে খুবই, মানে এটা কিন্তু মানে মেইনলি হ্যাড ওয়ার্ড যেটা যেটাকে আপনি মডিফাই করতেছেন সেটা কিন্তু টিচিং মেথড। তো এখানে কিন্তু ব্যাপারটা যাচ্ছে না, পুরো ব্যাপারটা হচ্ছে which is quite effective for all, যা একেবারেই ইফেক্টিভ ফর অল। ইজ ইট রাইট? তবে এটা বোঝানোর ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, কিন্তু আপনি যদি এইভাবে লিখে থাকেন যে আপনার শিক্ষা পদ্ধতিটা অনেক ভালো লাগে, ঠিক আছে, অনেক ভালো লাগে, এক্ষেত্রে কিন্তু বারবার ওই টিচিং মেথডটার দিকে চলে যাচ্ছে উইচের আকার বা ইঙ্গিত, উইচের ইঙ্গিত, এই উইচের অ্যান্টিসিডেন্ট কিন্তু বারবার আপনার এখানেই চলে আসছে, টিচিং মেথডের দিকে চলে আসছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে ব্যবহারটা আসলে ঠিক হচ্ছে না। আপনি ব্যবহারটা ঠিকভাবে করবেন, পুরো সেন্টেন্সকে ইঙ্গিত করতে হলে পুরো সেন্টেন্সকে ইঙ্গিত করে কথাবার্তা বলবেন, ঠিক আছে? আরেকজন বলছেন যে পিডিএফ দিয়ে একটা বই বের করলে, পিডিএফ দিয়ে বই বের করার প্ল্যান আছে যারা কোর্স করতেছেন তাদের জন্য আর কি। তো যারা কোর্স করতেছেন কোর্স শেষে একটা মানে হাতে একটা কিছু দেওয়ার একটা প্ল্যান আছে, যাতে আপনি ব্যাপারগুলো শিখলেন এতদিন ধরে, পুরো একটা লং কোর্সে লং জার্নিতে আপনি ছিলেন, তো সেখান থেকে আপনি কিছু একটা জিনিস আরেকজন কোশ্চেন করেছেন। প্রথম সেন্টেন্সটা হচ্ছে দি এলিফ্যান্ট কন্টিনিউড অন দেয়ার ওয়ে, এই পর্যন্ত একটা সেন্টেন্স বা ক্লজ। তারপর হচ্ছে when they had eaten, মানে তোরা যখন খেয়েছিল, when এখানে কিভাবে ব্যবহৃত হয়েছে? when এখানে আপনার একটা কনজাংশন, এটা পুরো ক্লজটি হচ্ছে আপনার অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন না বা রিলেটিভ অ্যাডভার্বও না, এটা হচ্ছে একটা কনজাংশন। তো আপনি হয়তো রিলেটিভ প্রোনাউন এবং কনজাংশনের মধ্যে একটা কনফিউশনে আছেন, কনফিউশনটা দূর করব, আমাদের কনজাংশন নিয়েও ক্লাস আছে, ঠিক আছে? তো কনজাংশন ক্লাসে যখন যাব তখন ব্যাপারটা ক্লিয়ার করবো। কি বললেন? বাইন্ডিং এ বুক উইথ this PDF, which we all want, will be very helpful for us. Finding a book with this PDF, which we all want, will be very effective for us. Finding a book which we all want. হ্যাঁ, আপনার আনসার এটা কেসি সরকার, আপনার আনসার কিন্তু এটা কারেক্ট হয়েছে, সেন্টেন্সটা কারেক্ট হয়েছে। ওকে, তো আশা করি আপনারা এই পর্যন্ত ব্যাপারগুলো বুঝেছেন। এখানে আমরা আরো উদাহরণ রেখেছি, উদাহরণগুলো ভালো করে একটু দেখবেন, ভালো করে একটু ঘাটবেন, এখানে কিভাবে কিভাবে আমরা রিপ্লেস করতে পারি উইচ দিয়ে সেটা। তো আজকে আমরা ক্লাসটা এই পর্যন্তই রাখছি, বেশি একটা বড় করছি না ক্লাসটাকে। আমরা নেক্সট ক্লাসে আরো জটিলভাবে শিখবো। আমরা এখানে কি কি শিখছি, মানে হু, হুইচ, হুম এবং দ্যাট, এই চারটার মধ্যে কি পার্থক্য বা কাকে কিভাবে আপনি রিপ্লেস করতে পারবেন বলছিলাম, এই তিনটার পরিবর্তে একটাকে ইউজ করতে পারবেন, দ্যাটকে, ঠিক আছে? এটা গেল। এখন আবার তাদের মধ্যে পারস্পরিকভাবে কিছু পার্থক্য আছে, কি তাদের মধ্যে পারস্পরিক অর্থেও কিছু পার্থক্য আছে, সেটা আমরা একের এইচ ক্লাসে শিখবো। যেমন হু ভার্সেস হুম, হু নাকি হুম ব্যবহার করবেন স্পোকেন ইংলিশে বা ইনফর্মাল ইংলিশে এবং ফর্মাল ইংলিশে, সেটার মধ্যে পার্থক্য আছে, সেটা আমরা একের এইচ ক্লাসে শিখবো। আমরা ধীরে ধীরে শিখি ব্যাপারটা, ঠিক আছে? তো তাড়াহুড়ো না করি, আমরা হু এবং উইচ এর মধ্যে এবং অবলাইগেটরি হুম বলেও কিছু জিনিস আছে আমরা এখানে
পরবর্তী ক্লাসে আমরা এগুলো ক্লিয়ার করবো, এবং কোথায় রিলেটিভ প্রোনাউনের কোনো প্রয়োজন নেই, না দিলেও হয়, সেটাও আমাদের একের এইচ ক্লাসে আমরা শিখবো। রিলেটিভ প্রোনাউন কিছু জায়গা আছে যেখানে দিলেও হয়, না দিলেও হয়। অনেক সময় দেখবেন কোথাও কোথাও উজ্জ্ব রাখে, ওমিট করে রাখে, কোথাও আবার দেয়। সেই ব্যাপারটা এখানে টোটালি আমরা ক্লিয়ার করবো। তো আমরা এগুলো নেক্সট ক্লাসের জন্য রেখে দিই। একটা ক্লাসে করলে আপনাদের মানে যেসব ভুল আমরা সচরাচর করি, কিছু ভুল এখানে আমরা আইডেন্টিফাই করবো। যাই হোক, আমরা আশা করি ব্যাপারটা বুঝেছেন। আজকের ক্লাসটার যে টপিকগুলো ছিল সেগুলো আপনি আশা করি বুঝতে পেরেছেন, সেগুলো আপনি গলদকরণ বা অন্তঃস্থকরণ করতে পেরেছেন। তো আমরা একটু জাস্ট রিভাইজ করে দিই। আমরা একের জিতে যে প্রথম যে টপিকটা ছিল সেটা হচ্ছে কি, সেটা কি টপিক ছিল, সেটা হচ্ছে আপনার ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশনস ইন নন ডিফাইনিং ক্লজেস। নন ডিফাইনিং ক্লজে ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশন গুলো কি বা কিভাবে বসে, এই ব্যাপারে আমরা এখানে আলোচনা করেছি। তো দেখুন এখানে আপনার ব্যাপারটা, এই স্ট্রাকচারটা গুলো মনে আছে কিনা। আমরা দুটি স্ট্রাকচারের জন্য উল্লেখ করেছি কি, যদি ব্যক্তি হয় হু, বস্তু হলে উইচ, আর এখানে বসাবো কোয়ান্টিফায়ার্স, এখানে বসাবো অফ। এখানে কোয়ান্টিফায়ার্স, এখানে অফ। তো এটা ছিল আমাদের স্ট্রাকচার। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যে কোয়ান্টিফায়ার্স সহ কিভাবে একটা সেন্টেন্স ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশনে এসে নন ডিফাইনিং ক্লজ হয় এবং কিভাবে অ্যাড করতে হয়। তারপর টপিকটা ছিল ইউজিং উইচ টু রিফার টু অ্যানাদার ক্লজ। আরেকটা ক্লজকে ইঙ্গিত করার জন্য আমরা উইচ ব্যবহার করি কিভাবে, সেটা আমরা এখানে আলোচনা করেছিলাম। তারপর আর নোট অ্যাবাউট হু, হুম, উইচ অ্যান্ড দ্যাট, এটার মধ্যে আসলে কি জিনিস, কখন আমরা এই তিনটার পরিবর্তে দ্যাটকে ব্যবহার করতে পারি এবং কখন করতে পারি না, এই ব্যাপারগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করেছি। তো আশা করি এই টপিকগুলো আপনি বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।